ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা আবারও আজকে তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা টপিকস নিয়ে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য উড়ান পাঠশালায় আবারও ওয়েলকাম জানাচ্ছি। চলো আজকের আমরা আরেকটা নতুন এরিয়া শুরু করতে চলেছি, যেটা হলো প্লান্ট অ্যানাটমি। এই প্লান্ট অ্যানাটমি আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট, আর এই পার্ট থেকে কোন কোন জায়গাগুলোর উপর নজর রাখতে হবে সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে বেশ কিছু মডেল কোশ্চেনও। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আর সঙ্গে রয়েছে তোমাদের সাথে উড়ান পাঠশালা। চলো আমরা আজকের আমাদের সাথে যে তথ্যগুলো নিয়ে এসেছি সেই তথ্যগুলোর মধ্যে প্রথমত আমাদের যে জায়গা সেটা হলো প্লান্ট অ্যানাটমিতে মুখ্যত আমরা প্লান্টের মধ্যে যে টিস্যু সিস্টেম রয়েছে সেটাকেই আমরা শেয়ার করব। আমি রয়েছি তোমাদের সাথে টিচার দীপক গিরি। চলো আমাদের আজকের যে এরিয়াটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হলো টিস্যু। টিস্যু বলতে আমরা কি বুঝি? টিস্যু বলতে একগুচ্ছ কোষ যারা একই রকমের কাজকে সাপোর্ট করে তাদেরকেই কিন্তু আমরা টিস্যু বা কলা বলে থাকি। হ্যাঁ, এই কলা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, কাঁচকলা, কাঁঠালি কলা কিংবা সিঙ্গাপুরি কলা নয়। এই কলা কিন্তু একগুচ্ছ কোষ যারা একই রকম কাজ করে। এই একগুচ্ছ কোষ যারা একই রকম কাজ করছে তাদের উপর নির্ভর করে আমরা বেশ কিছু গুণাবলী বা তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিন্তু আমরা শেয়ার করতে চলেছি। খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে টিস্যুগুলো রয়েছে যেহেতু একগুচ্ছ কোষ দিয়ে তৈরি, তাই সেই টিস্যুগুলো বা সেই কোষগুলোর কি ধরনের গুণাবলী থাকবে সেই জায়গাগুলোর উপর ভিত্তি করে বেশ কিছু টাইপস বা ক্লাসিফিকেশন আমরা পেয়ে থাকি। প্রথমত আমরা খেয়াল রাখবো যে সেল বা কোষ তারা কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষ তৈরি করতে পারে। তাহলে এইভাবে টিস্যুগুলো যেগুলো রয়েছে তার মধ্যেও যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর কোষ বিভাজন ক্ষমতা থাকলে তারা নতুন করে কোষ বা টিস্যু তৈরি করতে পারবে। এই ধরনের কোষগুলোকে আমরা মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা বলে থাকি। প্রারম্ভিকভাবে এই সমস্ত কোষগুলোর সৃষ্টি কিন্তু এমব্রায়ো বা ভ্রূণ থেকেই শুরু হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে মেরিস্টেমেটিক টিস্যু যেগুলো রয়েছে অর্থাৎ ভাজক কলা যেগুলোকে বলছি, অর্থাৎ যে সমস্ত টিস্যুগুলোর মধ্যে যে সেলগুলো রয়েছে যাদের এই ধরনের সেল ডিভিশনাল এবিলিটি বা কোষ বিভাজন ক্ষমতা রয়েছে তাদেরকে আমরা মেরিস্টেমেটিক টিস্যু বলে থাকি। তার মধ্যে কিছু গুণাবলী রয়েছে, সেগুলোর মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নো ইন্টারসেলুলার স্পেস। এই ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর রন্ধ্র বলতে আমরা কি বুঝি? এই ইন্টারসেলুলার স্পেস খেয়াল রাখতে হবে। ধরো এইখানে আমরা একটা সেল, এরকম অনেকগুলো সেলের একটা অ্যারেঞ্জমেন্ট তোমাদের সাথে শো করছি। এই যে সেলগুলো রয়েছে সেলগুলোর মাঝে যে গ্যাপগুলো থেকে যায় এই গ্যাপগুলোকে বলা হয় ইন্টারসেলুলার স্পেস। এটাকেই আমরা বলি ইন্টারসেলুলার স্পেস। তাহলে এই ইন্টারসেলুলার স্পেস কিন্তু আমরা দেখতে পাবো না এই ধরনের মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলাগুলোর মধ্যে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু যেহেতু প্রতিনিয়ত বিভাজন হচ্ছে, তার মধ্যে যেহেতু প্রতিনিয়ত সেল ডিভিশন হচ্ছে, তাই সেখানে কিন্তু আমরা ডিস্টিংক্ট নিউক্লিয়াস দেখতে পাবো এবং সাইটোপ্লাজমও দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও না কোথাও এদের মধ্যে ডিস্টিংক্ট সাইটোপ্লাজম, এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টে সাইটোপ্লাজম দেখতে পাবো, প্রমিনেন্ট নিউক্লিয়াসটাও দেখতে পাবো, কারণ এগুলো প্রতিনিয়ত ডিভিশন হচ্ছে, নতুন নতুন কোষ বা কলা তৈরি করছে। এর মধ্যে আমরা ভ্যাকুলগুলো দেখতে পাবো অ্যাবসেন্ট অথবা থাকলে অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হবে। তাহলে এইভাবে কতগুলো ছোট ছোট পয়েন্ট যেগুলো আমাদের মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীগুলোকে যদি আমরা জেনে রাখতে পারি, সেখান থেকে কিন্তু স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন হবে। এখানে কোশ্চেনগুলো কিরকম হবে, তোমাদের এখানে ডেফিনিশনের জায়গা থাকবে না, সংজ্ঞা দেওয়ার কোনো জায়গা থাকবে না, কারণ এখানে আমাদের এমসিকিউ প্যাটার্ন। তাহলে এই এমসিকিউ প্যাটার্নে তোমাদের কাছে হয়তো স্টেটমেন্ট 1 বলে একটা কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকলো, সেখানে স্টেটমেন্ট 2 বলে একটা কোনো স্টেটমেন্ট দেওয়া থাকবে। এইভাবে আমরা বিভিন্ন স্টেটমেন্টগুলো পাবো, তারপরে সেখানে এ বি সি এইভাবে বিভিন্ন অপশনগুলো যেগুলো দেওয়া থাকবে সেই অপশনগুলোতে বলা থাকবে এ অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর ঠিক, কিংবা 2 নম্বর 3 নম্বর ঠিক, কিংবা 3 নম্বর 4 নম্বর ঠিক, বা সবকটাই ঠিক, এই ধরনের বিভিন্ন অপশন দেওয়া থাকতে পারে। ফলে এই যে ক্যারেক্টারিস্টিক্স বা গুণাবলীগুলো দেওয়া রয়েছে এই গুণাবলীর জায়গাগুলোকে কেন আমাদের মনে রাখতে হবে, কি ধরনের প্রশ্ন হবে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। খেয়াল রাখবে এখানে সেলগুলো যেগুলো রয়েছে স্মল থিন ওয়াল্ড এবং রাউন্ডেড বা পলিগোনাল শেপ হবে, অর্থাৎ গোলাকৃতি কিংবা বহুভুজাকৃতির হবে। তাহলে এই পার্টটার সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি পরের যে জায়গাটি, সেটা হচ্ছে টাইপস অফ মেরিস্টেমস অন দ্য বেসিস অফ অরিজিন। তাহলে উৎপত্তির উপর নির্ভর করে আমরা মেরিস্টেম বা ভাজক কলাকে বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। কি সেই ভাগগুলো রয়েছে আমরা ছোট্ট করে দেখতে পাচ্ছি, দেখো এখানে প্রশ্নটা রয়েছে কিসের উপর, স্যার অরিজিনের উপর।
অরিজিনের উপরে আমরা এখানে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছি, দেখো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রো মেরিস্টেম কিংবা প্রাইমারি মেরিস্টেম বা সেকেন্ডারি মেরিস্টেম। মুখ্যত আমরা এই দুটো পার্ট অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি মেরিস্টেমটাকে কিন্তু ভালো করে খেয়াল রাখবো। তাহলে অরিজিন বা উৎপত্তির উপর নির্ভর করে আমরা মুখ্যত দুটো ক্যাটাগরি বলবো, একটা হচ্ছে প্রাইমারি এবং অপরটি হলো সেকেন্ডারি। স্যার প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে ডিফারেন্সটা কি তোমরা জানো? একবার মনে করিয়ে দিই মাত্র তোমাদেরকে, সেটা হলো যেটা জন্মসূত্র থেকে পেলো সেটা হলো প্রাইমারি, এবং পরবর্তীকালে সে তার নিজের বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেগুলো তৈরি করবে সেগুলো হলো সেকেন্ডারি। তাহলে আমাদের কাছে প্রাইমারি যেটা বা প্রাইমারি মেরিস্টেম যেটা, সেটা পাই থেকে এমন প্রশ্নটা যদি হয় তাহলে সেটা বলবো এমব্রায়ো থেকে। কিন্তু ধীরে ধীরে সে যখন বিকাশ ঘটছে, তার মধ্যে যখন গ্রোথ হচ্ছে, তখন যে সমস্ত মেরিস্টেম বা ভাজক কলা তৈরি হবে সেটা হবে সেকেন্ডারিতে। তাহলে এই সেকেন্ডারি, তাহলে প্রাইমারি অরিজিনের ক্ষেত্রে সেখানে সবসময় খেয়াল রাখতে হবে ডিরেক্টলি ফ্রম দ্য এমব্রায়ো। তার মানে প্রাইমারি মেরিস্টেমের এই ছোট্ট জায়গাটা বক্তব্য অনেক রয়েছে, মূল জায়গাটা হলো কোথা থেকে তৈরি হচ্ছে, ডিরেক্টলি ফ্রম দ্য এমব্রায়ো, অর্থাৎ ভ্রূণ থেকে সরাসরি তৈরি হচ্ছে। এখানে আমরা সেকেন্ডারি মেরিস্টেমের ক্ষেত্রে যদি যাই, সেকেন্ডারি মেরিস্টেম আমরা বলেছি ধীরে ধীরে বিকাশের সময়, তারা যখন বিকাশ ঘটছে, তাদের মধ্যে বৃদ্ধি ঘটছে ধীরে ধীরে, তাহলে সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে, যেমন আমাদের যদি বলি ব্যাপারটাকে একটু সহজ করে বোঝানোর জন্য তোমাদের, যে আমাদের গোঁফ দাড়ি এগুলো কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে হয়নি। তাহলে জন্মের সময় কিন্তু আমার চেহারাটা ছিল, কিন্তু পরবর্তীকালে চেহারায় এগুলো সংযোজিত হয়েছে। তাহলে পরে যেগুলো তৈরি হলো সেগুলো কিন্তু আমাদের কাছে সেকেন্ডারি। তাহলে প্রথমে জন্মলগ্ন থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ছিল প্রাইমারি। তো সেটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট, প্রাইমারি যেগুলো আসলে একদম জন্মলগ্ন অর্থাৎ ডাইরেক্টলি এমব্রায়ো থেকে পেয়েছে যেগুলো, সেগুলো হলো কিন্তু আমাদের কাছে প্রাইমারি। আর সেকেন্ডারি ক্ষেত্রে ধীরে ধীরে যেগুলো পরবর্তীকালে আমাদের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে তৈরি হচ্ছে সেগুলোকে আমরা সেকেন্ডারি মেরিস্টেম বলছি। কিছু এক্সাম্পল আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে প্রশ্নের জায়গা হবে মূলত এক্সাম্পল বেসড জায়গা। স্যার এক্সাম্পল বেসড জায়গা বলতে প্রশ্ন হবে নিম্নলিখিত কোনটি প্রাইমারি মেরিস্টেম, অর্থাৎ প্রাথমিক ভাজক কলা কোনটি, কিংবা কোনটি সেকেন্ডারি। তাহলে এইভাবে প্রাইমারি বা সেকেন্ডারি মেরিস্টেম কোনটা, এই কোশ্চিন কিন্তু আমরা পাবো। তাহলে সেই জন্য আমাদের কাছে প্রশ্নের জায়গাগুলো যেহেতু এক্সাম্পল বেসড হবে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এপিক্যাল মেরিস্টেম, ইন্টারকালারি মেরিস্টেম, ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এইগুলো কিন্তু প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল। তাই এগুলোকে ভালো করে খেয়াল রাখতে হবে, স্টার মার্ক দিয়ে রাখলাম, ভালো করে কিন্তু এই পার্টটা দেখে রাখতেই হচ্ছে তোমাদের সাফল্যের জন্য। এবার উল্টো দিকে দেখো সেকেন্ডারি মেরিস্টেম, তাহলে সেকেন্ডারি মেরিস্টেমের ক্ষেত্রে তার এক্সাম্পল কি পাচ্ছি, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম যেটাকে আমরা ফেলোজেন বলছি, কিংবা উন্ড ক্যাম্বিয়াম বা আমাদের উন্ড ক্যাম্বিয়াম যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে সেকেন্ডারি মেরিস্টেমের উদাহরণ হবে। তাহলে সেকেন্ডারি এবং প্রাইমারি মেরিস্টেমের এক্সাম্পল গুলো কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এখন দুটো প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরবে, কি সেই দুটো প্রশ্ন? একটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আর একটা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এই দুটো জায়গাতে অনেকে কনফিউজড হয়ে যাবে যে বিষয়টা কি, ইন্ট্রা আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের জায়গাটা কি। বিষয়টাকে আমি একটু ছোট্ট করে তোমাদেরকে বোঝাই। ধরে নাও আমাদের কাছে এটা একটা ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল কি দিয়ে তৈরি হয় তোমরা জানো যে স্যার ভাস্কুলার বান্ডিল মূলত জাইলেম এবং ফ্লোয়েম দিয়ে তৈরি হয়। তাহলে নিচের দিকে এটাকে আমরা ধরে নিচ্ছি জাইলেম, আর উপরের দিকে এটাকে আমরা ফ্লোয়েম ধরছি। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে একটা ক্যাম্বিয়াম রয়েছে, এই ক্যাম্বিয়ামটাকে আমরা বলছি ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তার মানে এইটা হয়ে গেল আমাদের কাছে ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এবার যদি আর একটা জাইলেম আমাদের ভাস্কুলার বান্ডেল থাকে, তাহলে এখানেও ক্যাম্বিয়াম, এখানেও জাইলেম দেখতে পাচ্ছি, তাহলে এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, আর এইখানে ক্যাম্বিয়াম। তাহলে এই দুটো ক্যাম্বিয়ামের মাঝে আবার একটা নতুন করে ক্যাম্বিয়াম তৈরি হলে সেই ক্যাম্বিয়ামটার নাম হবে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এদের ডিটেলটা আমরা পরে শেয়ার করছি, কিন্তু আপাতত এই দুটো শব্দের ব্যাখ্যা করে রাখলাম, কারণ অধিকাংশ ক্ষেত্রে তোমাদের বা আমাদের ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো তোমাদের এই জায়গাটাতে ভুল হয়। খেয়াল রাখবে ভাস্কুলার বান্ডিল, তার মধ্যে যে ক্যাম্বিয়াম রয়েছে সেটা হলো ইন্ট্রা, দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝে যে ক্যাম্বিয়াম থাকবে সেটা হবে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। যাক, এখানে আমাদের তাহলে এক্সাম্পল বেস জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। চলো পরের পার্টটার দিকে যাই। নেক্সট পার্টটা যেটা রয়েছে সেটা হলো একটা মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং মানে একটা ফ্লো চার্ট রয়েছে, যার মধ্যে দিয়ে পুরো মেরিস্টেমের যে ক্লাসিফিকেশনের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা এক ঝলক দেখে নিতে পারি। তাহলে সেখানে আমরা মেরিস্টেমেটিক টিস্যু, ভাজক কলা কাকে বলে জেনে এসেছি। এখানে বেসড অন অরিজিন, উৎপত্তি অনুসারে আমরা বলেছি স্যার প্রাইমারি হতে পারে,
আর কি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। তাহলে এই প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেমের যে জায়গা, তার উদাহরণগুলো এখানে দেওয়া রয়েছে। ভালো করে এই যে মাইন্ড ম্যাপিং এর পার্টগুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে বেসড অন দ্য পজিশন, অর্থাৎ উদ্ভিদে এই ভাজক কলাটা কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করে আমরা এপিক্যাল, ইন্টারকালারি এবং ল্যাটারাল এই তিনটে পার্টে ভাগ করতে পারছি। এই তিনটে পার্ট, যেটাকে আমরা এপিক্যাল বলছি, বাংলায় আমরা এটিকে অগ্রস্থ ভাজক কলা বলি। আবার ইন্টারকালারি মেরিস্টেম, এটাকে কিন্তু আমরা নিবেশিত ভাজক কলা, আর ল্যাটারাল মেরিস্টেম এটাকে আমরা পার্শ্বস্থ ভাজক কলা বলে থাকি। তাহলে এখানে আমাদের কাছে এই পার্টগুলোর অবস্থানটা কোথায় এবং এর সিগনিফিকেন্সটা কি, অর্থাৎ এর প্র্যাকটিক্যাল ইউজেসটা কিন্তু আমাদের পরীক্ষার জায়গার কিন্তু ইম্পর্টেন্ট জায়গা হবে, যা আমরা ধীরে ধীরে কিন্তু শেয়ার করতে চলেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং নিজেকে তৈরি করো আগামী দিনে সাফল্যের জন্য। তাহলে আমরা এখানে পরেরটা দেখতে পাচ্ছি আর একটা প্যাটার্ন, যেটা সেটা হচ্ছে বেসড অন দ্য ফাংশন, অর্থাৎ ভাজক কলার কাজের উপর নির্ভর করে আমরা কোনোটিকে প্রোটোড্রাম, কোনোটিকে প্রোক্যাম্বিয়াম কিংবা কোনোটিকে গ্রাউন্ড মেরিস্টেম বলে থাকি। তাহলে এই প্রোটোড্রাম যেটা, সেটা হলো উদ্ভিদের ত্বক তৈরি করে যে সমস্ত ভাজক কলা, তারা হলো প্রোটোড্রাম। আর প্রোক্যাম্বিয়াম এখান থেকে মূলত ভাস্কুলার টিস্যু তৈরি হয়। ভাস্কুলার টিস্যু কি, এর আগের স্লাইডে তোমাদের সাথে শেয়ার করেছি, জাইলেম এবং ফ্লোয়েম, অর্থাৎ উদ্ভিদের সংমন কলা, সেগুলো তৈরি হয় এই প্রোক্যাম্বিয়াম থেকে। এরপরে আসছে দেখো গ্রাউন্ড মেরিস্টেম, এটা থেকে কি তৈরি হয়, এটা থেকে মূলত তৈরি হয়ে থাকে উদ্ভিদের যে কর্টেক্স নামক যে অংশটা রয়েছে, সেই কর্টেক্স নামক অংশটা তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের জায়গা হবে কোন মেরিস্টেম থেকে উদ্ভিদের কোন অংশটি তৈরি হচ্ছে, আর সেই জন্য এই পার্টটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে দেখো বেসড অন দ্য প্লেন অন দ্য ডিভিশন, কোষ বিভাজন, কারণ আমাদের সেল ডিভিশন হচ্ছে, তাহলে সেল ডিভিশনটা এইভাবে হতে পারে, সেল ডিভিশনটা এইভাবে হতে পারে। তাহলে সেল ডিভিশনটা আমাদের কাছে দেখা গেল সমস্ত রকম প্লেনে হচ্ছে, সমস্ত রকম প্লেনে হচ্ছে, তাহলে বিভিন্ন ভাবে হতে পারে। তাহলে তার উপর নির্ভর করে আমরা দেখতে পাই এখানে মাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম এবং রিব মেরিস্টেম, এই তিনটে ঘরানা আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে আমাদের কাছে মূলত যে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা রয়েছে, তার বিভাজনের যে ধরন বা ঘরানা, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা একটা মাইন্ড ম্যাপিং মাত্র, এটা ডিটেল আমরা আস্তে আস্তে যাচ্ছি সেই পার্টগুলোর ক্ষেত্রে। আচ্ছা চলে আসি, এখানে বলছে ডিফারেন্স বিটুইন প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেমের ডিফারেন্সটা এখানে জানতে চেয়েছে। প্রাইমারি এবং সেকেন্ডারি ক্ষেত্রে আমরা শুরুতেই বলে এসেছিলাম যে প্রাইমারি ডাইরেক্টলি কোত্থেকে আসে না স্যার, এটা এমব্রায়ো থেকে হয়, তাহলে ডাইরেক্টলি এটি এমব্রায়োনিক সেল থেকে হচ্ছে। আর সেকেন্ডারি ক্ষেত্রে ডিউরিং ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি মেরিস্টেম ডেভেলপস, তাহলে সেকেন্ডারি গ্রোথের সময় এটা আমরা পাচ্ছি। নেক্সট আমরা এখানে আমাদের যে পরের পার্টটা পাচ্ছি সেটা দেখো, টাইপস অফ মেরিস্টেম অন দ্য বেসিস অফ পজিশন, অবস্থান অনুসারে এপিক্যাল মেরিস্টেম কিংবা ল্যাটারাল মেরিস্টেম বা ইন্টারকালারি মেরিস্টেম। এই যে মেরিস্টেমগুলোর কথা আমরা বলছি, আমরা যদি ছবির সাহায্যে বিষয়টাকে বুঝে নিই, এইখানে আমরা দেখতে পাচ্ছি এপিক্যাল মেরিস্টেম একদম অগ্রস্থ অংশে অবস্থান করছে, যেটা হলো এপিক্যাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক কলা। এই অগ্রস্থ ভাজক কলা প্রতিনিয়ত নতুন নতুন কলা বা কোষ তৈরি করার মাধ্যমে উদ্ভিদকে ক্রমশ লম্বায় বৃদ্ধিতে সাহায্য করছে। আবার আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ সময়ের সঙ্গে সঙ্গে তার প্রস্থের নিরিখেও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই প্রস্থের নিরিখে বৃদ্ধি পাচ্ছে যে ভাজক কলার জন্য, সেগুলো উদ্ভিদের পাশাপাশি অংশে অবস্থান করছে, যাকে আমরা পার্শ্বস্থ ভাজক কলা বা ল্যাটারাল মেরিস্টেম বলছি। আবার উদ্ভিদের নোডাল এরিয়া, নোড বা পর্ব অংশ, এই নোড বা পর্ব অংশ অর্থাৎ যেখান থেকে শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল তৈরি হয়, তাকে নোড বলি। এরকম দুটো নোডের মধ্যবর্তী অংশ, সেটাকে আমরা বলে থাকি ইন্টারনোড, এটাকে আমরা বলে থাকি ইন্টারনোড। তাহলে এই ইন্টারনোড বা পর্ব মধ্য, আর এইটা হলো আমাদের কাছে নোড বা পর্ব। তাহলে এই নোডাল এরিয়াতে আমরা আরেক ধরনের ভাজক কলা দেখতে পাই, যে ভাজক কলা মূলত দুটো পার্মানেন্ট টিস্যু, আমি এখানে পিটি বলে লিখলাম, পার্মানেন্ট টিস্যুগুলোর মধ্যে অবস্থান করছে বলে, তাহলে দুটো স্থায়ী কলার মধ্যে অবস্থানকারী এই ভাজক কলাকে ইন্টারকালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা বলছে। প্রশ্নের জায়গা হবে এদের কন্ট্রিবিউশন কি, যেমন এপিক্যাল মেরিস্টেম এটি উদ্ভিদকে লম্বায় বাড়তে সাহায্য করছে, আবার ল্যাটারাল মেরিস্টেম এটি গ্রিথ বা প্রস্থের নিরিখে বাড়তে সাহায্য করছে। বয়স হলে উদ্ভিদগুলোর গুঁড়ি আমরা দেখতে পাই বেশ মোটা হয়েছে, সেটার জন্য দায়ী কে, সেটা হলো আমাদের এই ল্যাটারাল মেরিস্টেম।
আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘাসগুলোকে ছেটে দিলাম, কিন্তু তারপরেও ঘাসগুলো লম্বায় বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার এই ইন্টারনোডাল গ্রোথ হচ্ছে, সেটা কিন্তু এই ইন্টারক্যালারি মেরিস্টেমের কারণে। তাহলে এদের ইউজেস গুলোর যে পার্টগুলো রয়েছে সেগুলোকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হচ্ছে। এবার বলছে দেখো ডিফারেন্স বিটুইন এপিক্যাল মেরিস্টেম অ্যান্ড ল্যাটারাল মেরিস্টেম। তাহলে এপিক্যাল মেরিস্টেম এবং ল্যাটারাল মেরিস্টেম এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আমরা ডিসকাশন থেকে অলরেডি পেয়ে গেছি যে এপিক্যাল মেরিস্টেম উদ্ভিদের একদম শীর্ষ অংশে অবস্থান করবে। কোথায় সেটা? সেটা উদ্ভিদের রুট সিস্টেম হতে পারে, অর্থাৎ শেকড়ের অগ্রে হতে পারে, কিংবা শুট অর্থাৎ বিটব অংশের শীর্ষেও হতে পারে। তাহলে আমাদের এপিক্যাল মেরিস্টেম সবসময় শীর্ষ ভাগে আমরা দেখতে পাবো। সেটা কোথায় হতে পারে? রুটে অথবা স্টেমে, কিংবা বিভিন্ন যে শাখা প্রশাখা রয়েছে অর্থাৎ ব্রাঞ্চে, তার ক্ষেত্রে আমরা তার শীর্ষ অংশে এই ভাজক কলার অবস্থান দেখতে পাই। কিন্তু ল্যাটারাল মেরিস্টেম আমরা সবসময় উদ্ভিদের পার্শ্বস্থ অংশেই দেখতে পাবো। তাহলে এখানে আমাদের কাছে এপিক্যাল মেরিস্টেম যেটা রয়েছে, এই এপিক্যাল মেরিস্টেম কিন্তু জন্মসূত্র থেকে পাওয়া, তার মানে ডিরেক্টলি এমব্রায়োনিক সেল থেকে পেয়েছে, তার জন্য এটা আমাদের কাছে প্রাইমারি মেরিস্টেম। উল্টো দিকে ল্যাটারাল মেরিস্টেম এটি উদ্ভিদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, বৃদ্ধির সঙ্গে সঙ্গে তৈরি হয়, তার মানে এটা হলো সেকেন্ডারি অরিজিন। সরি, এই পার্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা পার্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে নেক্সট আমরা চলে যাই পরের ইনফরমেশনে, সেটা হচ্ছে টাইপস অফ মেরিস্টেম অন দ্য বেসিস অফ ফাংশন, কাজের উপর ভিত্তি করে। তাহলে কাজের উপর ভিত্তি করে আমরা পেয়েছি কি? আমরা পেয়েছি প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। এই যে তিনটে, এদের কাজটা কি, ফাংশনটা কি, এটাই কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ কোন মেরিস্টেম থেকে উদ্ভিদের কোন অঙ্গ বা কোন অংশটা তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটোডার্ম। তাহলে প্রোটোডার্ম ইট ইজ দ্য আউটার মোস্ট মেরিস্টেমেটিক লেয়ার অফ এপিক্যাল মেরিস্টেম হুইচ ডেভেলপস ইনটু এপিডার্মিস ল্যাটার অন। তার মানে এটি হলো উদ্ভিদ দেহের বাইরের যে ত্বক রয়েছে অর্থাৎ এপিডার্মিস রয়েছে, সেই ত্বক তৈরি করে। তাহলে প্রশ্ন হতে পারে যে উদ্ভিদের এপিডার্মিস বা এক্সটার্নাল লেয়ার এটি তৈরি করে কোন ভাজক কলা? তার ক্ষেত্রে উত্তর কিন্তু আমরা বলবো প্রোটোডার্ম। নেক্সট যে পার্টটা আসছে দেখো প্রোক্যাম্বিয়াম। তাহলে এই প্রোক্যাম্বিয়াম ইট ইজ লোকেটেড ইন দ্য সেন্টার অফ প্ল্যান্ট বডি অ্যান্ড গিভস রাইজ টু প্রাইমারি টিস্যুস লাইক জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তাহলে জাইলেম বা ফ্লোয়েম, যাকে আমরা ভাস্কুলার টিস্যু বা সংবহন কলা বলে থাকি, এই সংবহন কলাগুলো যে ক্যাম্বিয়াম থেকে তৈরি হচ্ছে বা যে মেরিস্টেম থেকে তৈরি হচ্ছে, সেটা হলো আমাদের কাছে প্রোক্যাম্বিয়াম। তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে জাইলেম এবং ফ্লোয়েম বা ভাস্কুলার টিস্যু এটা তৈরি হয়। তাহলে প্রশ্ন হবে ভাস্কুলার টিস্যু বা জাইলেম বা ফ্লোয়েম কোন মেরিস্টেম থেকে তৈরি হয়? উত্তর হবে কিন্তু আমাদের কাছে প্রোক্যাম্বিয়াম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এই গ্রাউন্ড মেরিস্টেমের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটাও এক ধরনের ভাজক কলা, যা থেকে উদ্ভিদের কর্টেক্স অংশটি তৈরি হয় বা এন্ডোডার্মিস বা পেরিসাইকেল পিড, যাকে এক কথা আমরা স্টিলি বলে থাকি, এই পার্টটা তৈরি হয়। ব্যাপারটাকে এখানে যদি দেখে নিই, তাহলে একদম দেখো বাইরের দিকের যে লেয়ার, সেটা হলো আমাদের কাছে একদম বাইরে, সেটা হলো আমাদের কাছে এপিডার্মিস। এটা তৈরি হচ্ছে কোথা থেকে স্যার? এটা তৈরি হচ্ছে আমাদের কাছে প্রোটোডার্ম থেকে। এরপরে আমরা এই যে ভাস্কুলার টিস্যু পাচ্ছি, এখান থেকে এটা কোত্থেকে তৈরি হচ্ছে? প্রোক্যাম্বিয়াম থেকে। এরপরে আমাদের কাছে এই যে পার্টগুলো রয়েছে অর্থাৎ পিড রয়েছে কিংবা কর্টেক্সের যে পার্টগুলো রয়েছে, সেগুলো তৈরি হচ্ছে কিন্তু আমাদের গ্রাউন্ড টিস্যু থেকে। তাহলে এই আমাদের মূল যে জায়গা ফাংশনাল পার্টটা, এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা পরের পার্টটাতে যেটা পাচ্ছি, সেটাও কিন্তু একটা ফ্লো চার্ট বা মাইন্ড ম্যাপিং, যেখানে আমরা বিভিন্ন ধরনের ধরো এমব্রায়ো থেকে আমরা এপিক্যাল মেরিস্টেম পাচ্ছি। এই এপিক্যাল মেরিস্টেম আসলে একটা প্রাইমারি মেরিস্টেম, যেহেতু এমব্রায়ো থেকে তৈরি হয়েছে। এখানে আমরা তাদের প্রোক্যাম্বিয়াম, প্রোটোডার্ম এবং গ্রাউন্ড মেরিস্টেম এই তিনটে রিজনে দেখতে পাচ্ছি। এই প্রোক্যাম্বিয়াম থেকে প্রাইমারি জাইলেম বা প্রাইমারি ফ্লোয়েম তৈরি হচ্ছে, প্রোটোডার্ম থেকে এপিডার্মিস বা ত্বক তৈরি হচ্ছে, আর গ্রাউন্ড মেরিস্টেম থেকে সাপোর্টিভ অ্যান্ড প্যারেনকাইমাল টিস্যু বা পিট বা কর্টেক্স এগুলো তৈরি হচ্ছে। তাহলে এই যে মাইন্ড ম্যাপিংটা তোমাদের কাছে দেওয়া রয়েছে, এই মাইন্ড ম্যাপিং গুলো আসলে তোমাদের ছোট ছোট করে ব্যাখ্যা করা রয়েছে পজিশন অনুযায়ী, অরিজিন অনুযায়ী, ফাংশন অনুযায়ী কিংবা প্লেন অফ ডিভিশন অনুযায়ী, যা অলরেডি প্রিভিয়াস যে স্লাইড ছিল সেই প্রিভিয়াস স্লাইডে কিন্তু এর গুরুত্বটা কি বা এই জিনিসগুলো কি সেটা কিন্তু আমি তোমাদের কাছে ব্যাখ্যা করে এসেছি। নেক্সট পরের পার্টটাতে চলে আসছি, দেখো টাইপস অফ মেরিস্টেমস অন দ্য বেসিস অফ প্লেন অফ ডিভিশন।
তাহলে সেল ডিভিশনের যে প্লেন রয়েছে তার উপর নির্ভর করে, যেমন আমরা রিব অর ফাইল মেরিস্টেম, দ্য সেল ডিভাইড in on plane which results in the formation of long rows of or files of cell। তার মানে কি, একটা সেল একটা মাত্র প্লেনেই ডিভিশন হচ্ছে, তার মানে একটা প্লেনে ডিভিশন হচ্ছে এবং সেটা তৈরি করছে একটা রিব বা ফাইল মেরিস্টেম থেকে। তাহলে আমাদের কাছে এখানে কি তৈরি হয়, এর দ্বারা কর্টেক্স এবং পিট তৈরি হয়। তাহলে আমাদের কাছে রিব আর ফাইল মেরিস্টেম, তার ক্ষেত্রে কিন্তু কি বা কোন ধরনের পার্টগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু কর্টেক্স বা পিট। এরপরে দেখো প্লেট মেরিস্টেম, প্লেট মেরিস্টেমের ক্ষেত্রে কি বলছে, দ্য সেলস ডিভাইড ইন টু প্লেন। তাহলে এটা ছিল কি রিবের ক্ষেত্রে একটা প্লেন, তাহলে এইখানে আমরা রিব মেরিস্টেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম কি একটা প্লেনে ডিভিশন হচ্ছে, এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি যেটা, তাহলে একটা প্লেনে এরকম বারবার ডিভিশন হয়ে যাচ্ছে, একটা প্লেনে ডিভিশন হয়ে যাচ্ছে, তাহলে এইভাবে আমরা রিব আর ফাইল মেরিস্টেম হচ্ছে। এরপরে প্লেট মেরিস্টেমের ক্ষেত্রে বলছে কি দুটো প্লেনে ডিভিশন হচ্ছে, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো প্লেনে ডিভিশন হয়ে যাচ্ছে এইভাবে, সেখানে আমরা এপিডার্মিস পাচ্ছি কিংবা লিফের যে স্ট্রাকচার সেটা তৈরি হচ্ছে। মাস মেরিস্টেমের ক্ষেত্রে সেখানে কিন্তু সেলটি বিভিন্ন তলে ডিভিশন হবে, তাহলে এইটা একটা সেল ছিল, তার এইখানে ডিভিশন হয়েছে, এইরকম ডিভিশন হয়েছে, তাহলে বিভিন্ন প্লেনে ডিভিশন হচ্ছে, তাহলে এইভাবে বিভিন্ন প্লেনে ডিভিশন হচ্ছে, তার মানে এইখানে আমরা একটা একতাল কোষপুঞ্জ তৈরি হতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাস মেরিস্টেম। এখান থেকে আমরা এন্ডোস্পার্ম অফ এমব্রায়ো অর্থাৎ ভ্রূণের যে শস্য রয়েছে সেটা তৈরি হতে দেখতে পাই। নেক্সট কতগুলো থিওরি বা তত্ত্ব রয়েছে, তার মধ্যে হিস্টোজেন থিওরি একটা ইম্পর্টেন্ট পার্ট। হিস্টোজেন থিওরি এটি কোন বিজ্ঞানী দিয়েছিলেন, বিজ্ঞানী হ্যানস্টেন। তার তত্ত্বে বলা হয়েছে যে অ্যাঞ্জিওস্পার্মিক যে শুট রয়েছে, অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে যে বিটপ অংশ, বিটপের যে শীর্ষ অংশ রয়েছে, তার মধ্যে আমরা এই হ্যানস্টেনের দেওয়া বিশেষ তত্ত্বে বলা হচ্ছে তিনটে জোন দেখতে পাবো, ডার্মাটোজেন, পেরিব্লেম এবং প্লিরোম। এই তিনটে জোনকে একসঙ্গে তিনি বললেন হিস্টোজেন। তাহলে হিস্টোজেন আসলে তিনটে লেয়ার, মেরিস্টেমেটিক লেয়ার, যেখানে ডার্মাটোজেন, পেরিব্লেম এবং প্লিরোম, এই তিনটে লেয়ারের কথা বলা হচ্ছে। প্রশ্ন কি হবে, হিস্টোজেন থিওরি এই তত্ত্বের প্রবর্তককে, এই প্রশ্ন আমরা পাবো। তাহলে এটা কে প্রপোজ করেছিলেন, বিজ্ঞানী হ্যানস্টেন। আর হিস্টোজেন কি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ডার্মাটোজেন, পেরিব্লেম এবং প্লিরোম এই তিনটে লেয়ারকে একসঙ্গে মূলত বলা হয়ে থাকে হিস্টোজেন, যেটা বলা রয়েছে হুইচ আর কালেকটিভলি কল্ড অ্যাজ হিস্টোজেন। তাহলে হিস্টোজেন কোন কোন লেয়ার দিয়ে তৈরি, এই প্রশ্ন কিন্তু আমরা পাবো। তাহলে হিস্টোজেন কোন কোন লেয়ার দিয়ে তৈরি সেই পার্টটাও আমাদের কাছে একটা প্রশ্নের জায়গা হবে। এবার চলে আসি, এই যে আমরা ডার্মাটোজেন দেখছি, পেরিব্লেম দেখছি কিংবা প্লিরোম দেখছি, আসলে এটা কি আগেই বলে এসেছি, অ্যাঞ্জিওস্পার্মের যে শুট, গুপ্তবীজীদের যে উদ্ভিদ রয়েছে সেই সমস্ত উদ্ভিদের যে বিটপ অংশ, মানে বিটপ কোনটা স্যার, মাটির ওপরের যে অংশ যেখানে কাণ্ড, তার শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল, এই সমস্ত অংশ সর্বত্র সবকিছু নিয়ে একসঙ্গে তাকে বলা হয় বিটপ। তাহলে একটা রুট সিস্টেম আর একটা হচ্ছে শুট সিস্টেম। তাহলে এই শুটের যে এপিক্যাল পোর্শন বা এপিক্যাল মেরিস্টেম রয়েছে, তার বাইরের দিকে যে লেয়ারটা, এই লেয়ারটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাইরের দিকের লেয়ারটাকে বলছে ডার্মাটোজেন। মাঝের যে লেয়ারটা সেটাকে আমরা বলছি পেরিব্লেম এবং ভেতরের যে লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলছি প্লিরোম। আর এই তিনটেকে একসঙ্গে আমরা বলছি হিস্টোজেন। এই তিনটেকে আমরা একসঙ্গে বলছি হিস্টোজেন। তাহলে হিস্টোজেন কোন কোন লেয়ার দিয়ে তৈরি, এই প্রশ্ন আমরা পাবো, আর তার ব্যাখ্যা আমরা এখান থেকে কিন্তু করতে পারছি। এখন এরপরে আর কি কোশ্চেন হতে পারে, এই প্রত্যেকটা লেয়ার যেগুলো রয়েছে, এই প্রত্যেকটা লেয়ার থেকে উদ্ভিদের কোন অংশগুলো তৈরি হচ্ছে সেটা আমাদের কাছে প্রশ্নের জায়গা। তাহলে সেই জায়গাগুলোকে আমরা যদি দেখি, ডার্মাটোজেন প্রডিউসেস দ্য আউটার সারফেস, দ্যাট ইজ স্কিন লেয়ার অর এপিডার্মিস অফ দ্য স্টেম অ্যান্ড লিভস। তাহলে ডার্মাটোজেন নামক একদম বাইরের যে লেয়ারটা রয়েছে, এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে বলছে স্কিন। আমাদের না হয় স্কিন থাকে, উদ্ভিদের বা স্কিন আছে নাকি, হ্যাঁ উদ্ভিদের স্কিনটাকে আমরা এপিডার্মিস বলে থাকি, বহিঃত্বক বলে থাকি। তাহলে সেই বহিঃত্বক। এরপরে দেখো আমাদের কাছে যে পেরিব্লেম রয়েছে, এই পেরিব্লেম যেটা মিডিল লেয়ার বা মিডিল হিস্টোজেন ফর্মস টিস্যু আউটসাইড দ্য ভাস্কুলার স্ট্র্যান্ড। তাহলে ভাস্কুলার স্ট্র্যান্ড মানে কি, সংবহন নালিকা, তার বাইরের যত সমস্ত কলাগুলো রয়েছে, আমরা যদি প্লান্টটাকে এইভাবে সেকশন করে ফেলি, সেকশন করে বাইরে দেখবো এপিডার্মিস, এরপরে আমরা দেখতে পাবো এন্ডোডার্মিস,
এরপরে আমরা দেখতে পাবো এর ভেতরে ভাস্কুলার স্ট্র্যান্ড গুলো রয়েছে, অর্থাৎ ভাস্কুলার বান্ডিল গুলো। তাহলে এগুলোকে আমরা ভাস্কুলার স্ট্র্যান্ড বা ভাস্কুলার বান্ডিল বলছি। আর মাঝে এইখানে আমরা দেখতে পাই কি রয়েছে স্যার, বেশ কিছু সেল রয়েছে যেগুলোকে আমরা কর্টেক্স বলে থাকি। তাহলে এই যে কর্টেক্স নামক অংশ রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নের জায়গাগুলো কি হচ্ছে, যে প্রশ্ন হলো ডার্মাটোজেন। তাহলে ডার্মাটোজেন মানে বাইরের ত্বকটা, একদম বাইরের লেয়ারটা এপিডার্মিসটা তৈরি করছে। এরপরে আমাদের কাছে বলছে পেরিব্লেম, এটা হচ্ছে মিডিল লেয়ার, তার মানে এই লেয়ারটা। এখান থেকে কি বলছে যে ভাস্কুলার টিস্যু যেটা রয়েছে, তাহলে এখানে বলছে যে ফর্মস দ্য টিস্যু আউটসাইড দ্য ভাস্কুলার স্ট্র্যান্ড। তাহলে আমাদের ভাস্কুলার স্ট্র্যান্ড বা ভাস্কুলার বান্ডেলের বাইরে যে টিস্যু লেয়ার রয়েছে এই পার্টটা তৈরি করছে কে, সেটা হলো আমাদের কাছে পেরিব্লেম। তাহলে এই ছোট্ট ছোট্ট জায়গা কিন্তু যত্ন সহকারে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আগামী দিনে তোমরা যে পরীক্ষায় বসতে যাচ্ছ তাতে তোমরা সাফল্য পাবে নিশ্চিত। তাহলে আমাদের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাস্কুলার স্ট্র্যান্ডের বাইরে তাহলে এন্ডোডার্মিস, তাহলে কর্টেক্স, হাইপোডার্মিস এগুলো তৈরি হচ্ছে। এরপরে দেখো একদম ভেতরের লেয়ার যেটাকে আমরা প্লিরোম বলছি, যেটাকে আমরা সেন্ট্রাল হিস্টোজেনও বলে থাকি। ইট গিভস রাইজ দ্য ভাস্কুলার স্ট্র্যান্ড পেরিসাইকেল পিথ, তার মানে সেন্ট্রাল পার্টটা দেখো। তাহলে এইখানে আমরা কর্টেক্স অংশ যেটাকে বলেছিলাম, এই কর্টেক্স তৈরি করেছে। এরপরে ভাস্কুলার স্ট্র্যান্ড কিংবা তার মধ্যে যে পিথ রয়েছে, এই সমস্ত অঞ্চলগুলো তৈরি হচ্ছে প্লিরোম থেকে। তাহলে এই জায়গাটা আমাদের কাছে খেয়াল রাখতে হবে, কোন হিস্টোজেন কোন পার্টটা উদ্ভিদের তৈরি করে থাকে। তাহলে আমাদের কাছে এই জায়গাটা, তার জায়গাগুলো তোমাদেরকে বোঝানোর পরে চলে আসছি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আগের তথ্য আমরা জেনেছিলাম হিস্টোজেন থিওরি, এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে বিভিন্ন বিজ্ঞানী উদ্ভিদের এই যে বিকাশ, প্ল্যান্টের যে এই বিকাশ, তা নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছিলেন। তার মধ্যে আমরা হিস্টোজেন থিওরি বিজ্ঞানী হ্যানস্টেনের দ্বারা পাই, সেটা ব্যাখ্যা করে এসেছি। এটা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো এপিক্যাল সেল থিওরি। তাহলে এই এপিক্যাল সেল থিওরিটা কি, হোয়াট ইজ এপিক্যাল সেল থিওরি, এটা যদি আমরা জানি, এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তা কিন্তু তোমরা পারফর্ম করতে পারবে। দেখো এখানে বিজ্ঞানী নাগেলি, কোন বিজ্ঞানী, বিজ্ঞানী নাগেলি। তাহলে আগেরটা হ্যানস্টেন ছিল আর পরেরটা কি হলো, নাগেলি। ভালো করে প্রত্যেকটা পয়েন্ট যত্ন সহকারে খেয়াল রাখবে। তিনি আমাদের এপিক্যাল সেল থিওরি প্রোভাইড করেছিলেন। কি বলা রয়েছে তথ্যটিতে, তাহলে বিজ্ঞানী নাগেলি proposed apical cell theory which states a single cell is responsible for the growth of entire plant body. Thus the theory is applicable to algae as well as most of the bryophytes and pteridophytes. এই পকেটটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যা আমি তোমাদেরকে স্টার মার্ক প্রোভাইড করলাম। কেন, এই এপিক্যাল সেল থিওরিতে বলা হচ্ছে একটা মাত্র অগ্রস্ত শীর্ষ কোনো ভাজক কলা, সেটি উদ্ভিদের সম্পূর্ণ বিকাশের জন্য দায়ী। তার মানে একটাই ভাজক কলা। কিন্তু এর আগে হিস্টোজেনে কি বলেছিল স্যার, তিনটে লেয়ার ছিল, তিনটে লেয়ার কাজ করেছিল, এখানে একটা লেয়ার। তাহলে এই একটা সেল, আর এটা মূলত ব্যাখ্যা করে কোন ধরনের উদ্ভিদের গ্রোথগুলোকে, শৈবাল অর্থাৎ অ্যালগি, ব্রায়োফাইট অর্থাৎ মস যাকে আমরা বলি, এবং টেরিডোফাইট অর্থাৎ ফার্ন গ্রুপের সমস্ত উদ্ভিদগুলোর বৃদ্ধি বা বিকাশকে ব্যাখ্যা করে। তাহলে এপিক্যাল সেল থিওরি কোন ধরনের উদ্ভিদের জন্য প্রযোজ্য, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে এপিক্যাল সেল থিওরিতে বলছে একটা মাত্র সেল, সেটাই উদ্ভিদের সম্পূর্ণ বিকাশের জন্য দায়ী। চলো নেক্সট পার্টটাতে চলে আসি। পরের যেটা রয়েছে সেটা হলো দেখো এপিক্যাল মেরিস্টেমের যে জায়গা, সেখানে এপিক্যাল সেল থিওরি সেটা একটা পেয়েছি, হিস্টোজেন থিওরি পেয়েছি। তাহলে এপিক্যাল সেল থিওরিতে সেখানে অবশ্যই বলা হয়েছে যে একটা মাত্র যে সেল, সেখান থেকে এটা কাদের গ্রোথকে ব্যাখ্যা করে, লোয়ার গ্রুপ অফ প্ল্যান্টস, অলরেডি বলেছি অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট এদের ক্ষেত্রে। হিস্টোজেন থিওরিতে কি কি লেয়ার রয়েছে, ডার্মাটোজেন, পেরিব্লেম এবং প্লিরোম, এবং এরা কোন ধরনের লেয়ার গুলো তৈরি করে তা অলরেডি ব্যাখ্যা করে এসেছি। যেমন ডার্মাটোজেন এপিডার্মিস, পেরিব্লেম সেটা হচ্ছে কর্টেক্স, এবং প্লিরোম ভাস্কুলার টিস্যু এবং সেন্ট্রাল যে পার্ট পিথ রয়েছে সেগুলো তৈরি করছে। তাহলে এই পার্টগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে যত্ন সহকারে খেয়াল রাখতে হবে। স্টার মার্ক দিয়ে রাখলাম, আর স্টার মার্ক দেওয়া মানে তোমরা বুঝে গেছো যে এইটা অবশ্যই যত্ন সহকারে খেয়াল রাখতেই হবে, কারণ পরীক্ষায় আসার সম্ভাবনা ব্যাপক। এরপরে আর একটা থিওরি রয়েছে যেটার নাম হচ্ছে টিউনিকা কর্পাস থিওরি। বিজ্ঞানী স্কমেট তিনি এই তথ্যটি আমাদের কাছে প্রোভাইড করেছিলেন। সেখানে তিনি বলছেন দুটো লেয়ার। তাহলে হিস্টোজেন বলেছিল দেখো তিনটে লেয়ার, এইখানে ইনি বললেন একটা লেয়ার, আর এইখানে
টিউনিকা কর্পাস থিওরিতে নামের মধ্যেই রয়েছে টিউনিকা একটা, কর্পাস একটা, তাহলে এখানে আমরা দুটো লেয়ার পাচ্ছি। টিউনিকা সেটা কি করছে, আউটার লেয়ার, উদ্ভিদ দেহের আউটার লেয়ার মানে এপিডার্মাল যে পার্টগুলো রয়েছে সেগুলো, আর কর্পাসের ক্ষেত্রে কিন্তু তার ইনার পার্টটা যেটা রয়েছে সেইটা এখানে মূলত কাজ করছে। তাহলে এইভাবে আমরা তিনটে লেয়ার, যখন এখানে ছবিতে তোমরা দেখো টিউনিকা এবং কর্পাস, টিউনিকা হচ্ছে বাইরের লেয়ারটা আর ভেতরের লেয়ারটা হচ্ছে কর্পাস। তাহলে এইভাবে পরপর তিনটে লেয়ারকে আমরা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কুইসেন্ট সেন্টার। এই কুইসেন্ট সেন্টার বা আমাদের কুইসেন্ট সেন্টার কোথায় দেখা যায় এমন একটা প্রশ্ন আমরা পাবো। তাহলে কুইসেন্ট সেন্টার এটি কি সেটা বুঝে নেওয়া যাক, আর এটি কোথায় দেখা যাবে সেটাও বুঝে নেওয়া যাক। তাহলে আমাদের কাছে এই হোয়াট ইজ কুইসেন্ট সেন্টারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে উদ্ভিদের রুট পোর্শন অর্থাৎ শেকড়ের ক্ষেত্রে তার যে অগ্রস্ত অংশ রয়েছে সেই অগ্রস্ত অংশের যদি আমরা অ্যানাটমিটাকে ভালো করে দেখি, তাহলে রুট যেহেতু মাটির মধ্যে বিকাশ পাচ্ছে বা মাটির মধ্যে বড় হচ্ছে, তাহলে প্রতিনিয়ত রুটের অগ্র অংশ কোথাও না কোথাও মাটির সঙ্গে ঘর্ষণের দ্বারা জর্জরিত। তাই সেই ফ্রিকশন বা ঘর্ষণ থেকে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য আমরা দেখতে পাই তারা একটা প্রোটেক্টিভ কাভারিং তৈরি করে, যেটাকে আমরা রুট ক্যাপ বলে থাকি। তাহলে এই রুট ক্যাপ তার নিচে আমরা দেখতে পাবো আমাদের কাছে একটা বিশেষ ধরনের অঞ্চল, আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো এই অঞ্চলটি, যেটা কিনা ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু হিসাবে কাজ করছে। তাহলে এই অঞ্চলটি আমাদের উদ্ভিদের যে শেকড় পোর্শন রয়েছে তার বৃদ্ধি বা বিকাশের ক্ষেত্রে সাহায্য করছে। কিন্তু ঠিক তার পরের যে অঞ্চলটি রয়েছে, তার পরের অঞ্চলটিতে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটি কিন্তু কোষ দিয়ে তৈরি, কিন্তু এই কোষগুলোর কিন্তু কোনো রকম বিভাজন হচ্ছে না, অর্থাৎ সেল ডিভিশন হচ্ছে না। তাহলে এই অঞ্চলটি ঠিক ভাজক কলার নিচে অবস্থান করছে কিন্তু কোষ বিভাজন হচ্ছে না, এমন নিষ্ক্রিয় অঞ্চলটাকেই আমরা কুইসেন্ট সেন্টার বলে থাকি। তাহলে কুইসেন্ট সেন্টার মূলত কোথায় দেখতে পাবো, রুট পোর্শন বা উদ্ভিদের শেকড় অংশে দেখতে পাবো। তাহলে উদ্ভিদের শেকড় অংশে দেখতে পাওয়া যাবে কুইসেন্ট সেন্টার। এটি ভাজক কলার ঠিক নিচে অবস্থান করছে এবং এটি বিভাজনে অক্ষম, তবে এটি সম্পূর্ণরূপে অক্ষম নয়। সময় সুযোগ বুঝে এটিরও কিন্তু আবার বিভাজন শুরু হয়, অর্থাৎ রুটের অগ্র অংশ বা অগ্রস্থ ভাজক কলা সেটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে রুটের যাতে বিকাশ বা বৃদ্ধি বিঘ্নিত না হয় তার জন্য এই কুইসেন্ট সেন্টারের সেলগুলি পরবর্তী সময় আবার মেরিস্টেম বা ভাজক কলায় পরিবর্তিত হয়। তাহলে এইভাবে ভাজক কলায় পরিবর্তিত হওয়ার ফলে সেখানে আমরা দেখতে পাবো যে সেটি ধীরে ধীরে আবার আমাদের উদ্ভিদের শেকড়ের বিকাশটিকে কন্ট্রোল করতে পারে, আর সেটাকেই আমরা বলে থাকি রিজার্ভ মেরিস্টেম। তাহলে এই কুইসেন্ট সেন্টার এটাকে উদ্ভিদ দেহের আমরা রিজার্ভ মেরিস্টেম বা সংরক্ষিত ভাজক কলা বলে থাকি। তাহলে রিজার্ভ মেরিস্টেম কোনটিকে বলে এই প্রশ্ন আমাদের হতে পারে, তাই এই পকেটটা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে রিজার্ভ মেরিস্টেম মূলত আমরা এই আমাদের কুইসেন্ট সেন্টারকে বলে থাকি। চলো নেক্সট পার্টটিতে চলে আসি। নেক্সট পার্ট সেটা হচ্ছে দেখো রুট এবং শুট অ্যাপেক্সের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। আমাদের উদ্ভিদ দেহের রুট এবং শুট অ্যাপেক্স তার মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কি ধরনের অন্তর রয়েছে, সেই জায়গাটা আমাদের জানার দরকার। আমরা বিশ্বাস করি যে তোমরা এতক্ষণে আলোচনার মধ্যে দিয়ে সেটা বুঝে গেছো। দেখো রুট অ্যাপেক্সের ক্ষেত্রে যেহেতু রুট তার নিচে আবার একটা রুট ক্যাপ রয়েছে, তাহলে রুট ক্যাপ রয়েছে তার মানে তার যে এপিক্যাল পোর্শন সেইটা কিন্তু একেবারে টার্মিনাল পোর্শনে অবস্থান করছে না, একদম শীর্ষ অংশে অবস্থান করছে না, তাহলে সেটা হলো সাব টার্মিনাল, অর্থাৎ একদম প্রান্তীয় নয়, প্রান্তীয় অংশের ঠিক পেছনেই রয়েছে। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবার শুটের ক্ষেত্রে কিন্তু একেবারেই শীর্ষ অংশে এর অবস্থান আমরা দেখতে পেয়ে থাকি, সেটা হলো ইটস টার্মিনাল পজিশন। তাহলে শুট অ্যাপেক্সের অবস্থান কিন্তু একদম টার্মিনাল বা একদম শীর্ষ অংশে আমরা দেখতে পাবো। নেক্সট আমরা আমাদের কাছে যে পার্টটাতে যাচ্ছি সেই পার্টটা হলো বেশ কিছু মডেল কোশ্চেন। তাহলে আমরা পার্ট 1 এর পর পার্ট 2 তে যে পার্টটা আমরা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু মডেল কোশ্চেন রয়েছে। কি কি মডেল কোশ্চেন আমরা এখানে শেয়ার করছি দেখো। অ্যাকর্ডিং টু দ্য হিস্টোজেন থিওরি, হিস্টোজেন কনসিস্ট অফ,
তাহলে এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেই তথ্যের মধ্যে দিয়ে কেমন বা কি ধরনের মডেল প্রশ্ন আমরা পাবো সেই পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ডার্মাটোজেন, পেরিব্লেম, প্লিরোম, আর একটা অপশন দেওয়া রয়েছে অল অফ দিস। তাহলে হিস্টোজেন থিওরি, তাতে আমরা বলেছিলাম 3টে লেয়ার পাবো, আর সেই 3টে লেয়ার ছিল ডার্মাটোজেন, পেরিব্লেম, প্লিরোম। তার মানে উত্তরটা আমাদের অপশন ডি অল অফ দিস হচ্ছে। তাহলে তোমরা যারা অন্য কিছু ভেবেছিলে কারেকশন করে নিও, কারণ উত্তরটা কিন্তু অবশ্যই আমাদের অপশন ডি। নেক্সট পরের কোশ্চেনে চলে আসো। এপিক্যাল সেল থিওরি ওয়াজ প্রপোজড বাই। তাহলে এপিক্যাল সেল থিওরি আমরা আজকের যে ক্লাসটা করলাম সেই ক্লাসে তোমাদের শুরুতে বলেছিলাম যে শুরুতে আমরা কন্টেন্ট এবং পরে আমরা মডেল এমসিকিউজ দেব। তাহলে দেখো এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে থেকে কোনটা তোমরা কারেক্ট ভাবছো, যেটা তোমরা কারেক্ট ভাবছো সেটার সঙ্গে মিলিয়ে নাও ঠিক হলো কিনা। হ্যান্ডস্টেন রয়েছে, নাগেলি রয়েছে, স্কমিড রয়েছে, কিংবা সিউব রয়েছে। তাহলে কোনটা হবে কারেক্ট আনসার? উত্তরটা হলো অপশন বি, সেটা হচ্ছে নাগেলি। তাহলে বিজ্ঞানী নাগেলি এই এপিক্যাল সেল থিওরি আমাদের সামনে তুলে ধরেছিলেন। তাহলে এই এপিক্যাল সেল থিওরিতে আমরা যেটা জানতে চাইছি সেটা দেখো, এখানে একটা মাত্র সেল সে উদ্ভিদের সম্পূর্ণ অংশটি তৈরি করেছে, এই তথ্য কিন্তু আমরা জেনে এসেছি। নেক্সট পরের প্রশ্নের দিকে চলে যাই। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য কি রয়েছে সবাই দেখতে পাচ্ছ, নিজেরাও ভাবো কোনটা উত্তর হবে, ডিসকাশন করে এসেছি, দেখো তোমরা পাচ্ছ কিনা। ল্যাটারাল মেরিস্টেম ইজ অ্যান এক্সাম্পল অফ, ল্যাটারাল মেরিস্টেম পার্শ্বস্থ ভাজক কলা, যেটা কিনা উদ্ভিদকে প্রস্থে কিংবা গুড়ি নিরিকে বাড়তে সাহায্য করছে, সেটা কোন ধরনের ভাজক কলা হবে? বলছে প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম, রিড মেরিস্টেম, নান অফ দিস। কোনটা হবে সঠিক উত্তর? তার উত্তরটা আমাদের করতে হবে। এখানে কিন্তু উত্তরটা হবে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম তার মানে প্রস্থের বা গ্রিথের যে বৃদ্ধিটা বা বিকাশটা সেটা কিন্তু জন্মের সময় হয় না, পরবর্তী সময় হচ্ছে। তাই সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত রূপে তোমাদের খেয়াল রাখতে হবে এটা হলো সেকেন্ডারি মেরিস্টেম। নেক্সট পরের পার্টিতে আসছি, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর অরিজিনেটেড ফ্রম। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম কোনটা বা কোন ভাজক কলা থেকে তৈরি হচ্ছে এই প্রশ্নটি। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড মেরিস্টেম রয়েছে, রয়েছে প্রোটোডার্ম, রয়েছে প্রোক্যাম্বিয়াম, রয়েছে টিউনিকা। তাহলে কোনটা থেকে জাইলেম এবং ফ্লোয়েম তৈরি হচ্ছে? তোমাদের সাথে এই তথ্যগুলোকে ব্যাপকভাবে বিস্তৃতভাবে আলোচনা করে এসেছি, তাই আশা করি তোমরা যে উত্তরটাকে ভাবছো সেই উত্তরটা নিশ্চিত রূপে সঠিক ভেবেছো। সেটা হলো আমাদের কাছে প্রোক্যাম্বিয়াম, দ্যাট ইজ অপশন সি। তাহলে এই অপশন সি এটাই কিন্তু আমাদের কাছে সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্নের জায়গায় যাব। পরের প্রশ্ন রয়েছে দেখো, এপিক্যাল সেল থিওরি ইজ অ্যাপ্লিকেবল টু। এপিক্যাল সেল থিওরিটা কার ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে এপিক্যাল সেল থিওরি কার ক্ষেত্রে প্রযোজ্য সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, অল অফ দিস। তোমরা জানো এপিক্যাল সেল থিওরিতে একটাই মাত্র সেল সম্পূর্ণ উদ্ভিদের বিকাশকে নিয়ন্ত্রণ করছে, এবং সেক্ষেত্রে আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ আমরা বলেছিলাম অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এদের মধ্যেই দেখা যায়। তার মানে এখানে যে অপশন দেওয়া রয়েছে সেই অপশনটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু উত্তরটা অপশন ডি হবে, অর্থাৎ অল অফ দিস। নেক্সট পরের প্রশ্নের দিকে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য সেন্ট্রাল হিস্টোজেন। আবার হিস্টোজেন থিওরি থেকে প্রশ্ন। এখানে সেন্ট্রাল হিস্টোজেন অর্থাৎ একদম ভেতরের হিস্টোজেনটা কোনটা? তাহলে এই ভেতরের হিস্টোজেন কোনটা? দেখো প্লিরোম, পেরিব্লেম, ডার্মাটোজেন কিংবা কর্পাস। তাহলে একদম ভেতরে কোনটা? তোমরা জানো ডার্মাটোজেন একদম বাইরে রয়েছে, তারপরে রয়েছে মাঝে কে পেরিব্লেম, একদম সেন্ট্রালে যে রয়েছে সেটা হলো অপশন এ, যার নাম হলো প্লিরোম। তাহলে এইটা হলো আমাদের কাছে সেন্ট্রাল হিস্টোজেন। এর পরের পার্টটা বা পরের প্রশ্নের দিকে যাই। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, হুইচ ইজ দ্য হিস্টোজেন লেয়ার ফর্মস টিস্যু আউটসাইড দ্য ভাস্কুলার স্ট্যান্ড, দ্যাট ইজ এন্ডোডার্মিস, কর্টেক্স অ্যান্ড হাইপোডার্মিস। তাহলে ভাস্কুলার যে স্ট্যান্ড রয়েছে তার বাইরের যে টিস্যুগুলো রয়েছে সেগুলো তৈরি করছে কোনটা? সেখানে বলছে প্লিরোম, পেরিব্লেম, ডার্মাটোজেন, কর্পাস। তাহলে উত্তরটা হবে অবশ্যই পেরিব্লেম, অপশন বি, যা অলরেডি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে এসছি। তাহলে সেই জায়গাগুলোকে ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট পরের পার্ট
বা পরের প্রশ্নে কুইশন সেন্টার, কুইশন সেন্টার ইজ ফাউন্ড ইন, তাহলে কুইশন সেন্টার আমরা কোথায় দেখতে পাই? দেখো, যা তোমরা ক্লাসে পড়েছো বা যা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে সেটাকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো তাহলে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তাহলে খেয়াল রাখবে যে প্রতিটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো এবং এই উড়ান পাঠশালায় যে মডেল কোশ্চেন তোমাদের সাথে আমরা শেয়ার করছি তা কিন্তু তোমাদের সাফল্যের জন্য এগিয়ে রাখবে। হতে পারে এখান থেকেই কোনো কোশ্চেন তোমরা কিন্তু কমন পেতে চলেছো, তাই যত্ন নিয়ে তোমরা নিশ্চিত রূপে এই সমস্ত তথ্যগুলোতে যত্ন নাও। দেখো, চারটে অপশন রয়েছে এখানে, শুড অ্যাপেক্স, রুড অ্যাপেক্স, বোথ, নান অফ দিস। কোনটা হবে আনসার? এখানে আমরা পাবো রুড অ্যাপেক্স, অর্থাৎ আমাদের কাছে শেকড়ের যে অগ্র অংশ তার মধ্যেই আমরা কুইশন সেন্টার দেখতে পাবো। নেক্সট পরের কোশ্চেনে চলে আসি। কুইশন সেন্টার ওয়াজ ডিসকভার্ড বাই ক্লোজ ইন দ্য রুট অফ, তাহলে কুইশন সেন্টারটা কোন উদ্ভিদের শেকড় থেকে আবিষ্কার হয়েছিল? এই প্রশ্নের উত্তর করতে গিয়ে চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি, জিয়ামেইস, ফাইসাম সাটিভাম, সোলানাম টিউবারেজাম, অ্যালিয়াম সেপা। কোনটা হবে কারেক্ট আনসার? সেক্ষেত্রে উত্তরটা হলো অবশ্যই জিয়ামেস। আমার যে প্রেজেন্টেশন তোমরা এর আগে দেখে এসছো সেখানে কিন্তু এর উত্তরটা করতে পারছো। তাহলে এখানে আমরা পরের প্রশ্নের দিকে যাই তোমাদের কাছে। রিজার্ভ মেরিস্টেম অফ প্ল্যান্ট ইজ, প্ল্যান্ট বডি ইজ, রিজার্ভ মেরিস্টেম অফ প্ল্যান্ট বডি ইজ, তাহলে প্ল্যান্ট বডির মধ্যে রিজার্ভ মেরিস্টেম কোনটাকে বলা হয়? সংরক্ষিত ভাজক কলা কোনটাকে বলা হয়? আগেই আলোচনা করে এসেছি, সেটা হচ্ছে কুইশন সেন্টার অফ রুট। ফলে দেখো, তোমরা যে উত্তরগুলো ভাবছো আমার বিশ্বাস যে তোমরা যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো তাহলে সবাই কিন্তু এই উত্তরটাকে সঠিকভাবে করতে পেরেছো। নেক্সট পরের প্রশ্নের দিকে যাই। নেক্সট কোশ্চেন তোমাদের কাছে রয়েছে, দেখো, টিউনিকা কর্পাস থিওরি। আমরা একটু আগে টিউনিকা কর্পাস থিওরিতে বলেছিলাম, টিউনিকা কর্পাস থিওরি মূলত ব্যাখ্যা করে যে উদ্ভিদ দেহের শীর্ষ অংশ অর্থাৎ অগ্রস্থ ভাজক কলায় দুটো লেয়ার রয়েছে, বাইরের দিকে টিউনিকা, ভেতর দিকে কর্পাস। এই তথ্যটি কোন বিজ্ঞানী প্রোভাইড করেছিলেন? বিজ্ঞানী স্কমেট। এখানে কি রয়েছে দেখো, টিউনিকা সেটা আমাদের কাছে একটা লেয়ার, আর একটা হচ্ছে কর্পাস নামক লেয়ার। তাহলে টিউনিকা এই লেয়ারটা থেকে কি কি তৈরি হয় সেই জায়গাটা আমাদের কাছে খেয়াল রাখতে হবে। যে টিউনিকা আমাদের কাছে সারফেসে এখানে অ্যান্টিক্লিনাল ডিভিশন হচ্ছে, আর একটা হচ্ছে পেরিফেরাল, সেখানে আমরা ডিভিশন লেয়ারে দেখতে পাচ্ছি। তাহলে এইখানে এই যে দুটো লেয়ার রয়েছে, এই দুটো লেয়ার কোনটা কি পার্ট তৈরি করে? উদ্ভিদ দেহের আউটার পার্টটা তৈরি করে টিউনিকা, আর ইনার পার্টটা তৈরি করে কর্পাস। মুখ্য তথ্য এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এই টিউনিকা কর্পাস থিওরির প্রবর্তককে। নেক্সট আমরা টিউনিকা কর্পাস থিওরিকে আর একটু ডিটেল করেছি। তাহলে স্কমেট 1924 খ্রিস্টাব্দে টিউনিকা কর্পাস থিওরি আমাদের সামনে তুলে ধরেন। তাহলে টিউনিকা আমরা একটু আগেই বলেছি আউটার লেয়ার গুলো ডেভেলপ করছে, আর কর্পাস আমাদের ইনার লেয়ার তৈরি করছে, তাহলে ইনার কোর সেটা তৈরি করছে। এই জায়গাটা আমরা এখানে পেয়েছি। নেক্সট পরের কোশ্চেনের জায়গায় চলে আসো, কর্পার কাপ্পে থিওরি। এই কর্পার কাপ্পে থিওরির প্রবর্তক কে? সেটা হচ্ছে স্কিউব। এই স্কিউব 1917 খ্রিস্টাব্দে কর্পার কাপ্পে থিওরি ব্যাখ্যা করে থাকে। এক্ষেত্রে মূলত আমাদের যে শুড অ্যাপেক্সের যে টিউনিকা কর্পাসের যে থিওরি ছিল তার সঙ্গে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা এরিয়া মিল আছে। এখানে ইট ডিভাইডস রুট অ্যাপেক্স, তার মানে এটা রুট অ্যাপেক্সের জায়গায় বলছে দুটো ক্ষেত্রে একটা সেল ডিভিশন মুখ্যত টি শেপের হচ্ছে। তাহলে টি শেপের হচ্ছে এরকম আমরা স্ট্রাকচারগুলো টি শেপের ডিভিশন আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে কর্পার এবং আমাদের কাপ্পে এই দুটো লেয়ার ডিভিশনটা টি ডিভিশন। তাহলে টি ডিভিশন মুখ্যত কোন ধরনের তথ্যে আমরা দেখতে পাবো? টি ডিভিশন আমরা মূলত কর্পার কাপ্পে এই পত্রে দেখতে পাবো। নেক্সট দেখো, প্লাস্টোক্রমিক চেঞ্জ বলে একটা শব্দ আমরা পাচ্ছি। এই প্লাস্টোক্রমিক চেঞ্জটা কি? হোয়াট ইজ প্লাস্টোক্রমিক চেঞ্জ? এই পার্টটা যদি বলি, দ্য পিরিয়ড বিটুইন দ্য ইনিশিয়েশন অফ টু সাকসেসিভ লিভ প্রাইমোর্ডিয়াল কল দ্য প্লাস্টোক্রোন। তাহলে এই প্লাস্টোক্রোন যেটা আমরা বলছি যে দুটো লিভ বা পাতা তৈরি হওয়ার ক্ষেত্রে যে প্রাইমোর্ডিয়া রয়েছে তার যে মাঝখানে যে গ্যাপটা সেটাকে আমরা বলছি প্লাস্টোক্রোম। দ্য চেঞ্জেস দ্যাট অকার ইন দ্য ভেজিটেটিভ শুড অ্যাপেক্স ডিউরিং প্লাস্টোক্রোন আর কল দ্য প্লাস্টোক্রমিক চেঞ্জেস। তার মানে একটা শুড বা একটা পাতা তৈরি হওয়ার পরে পরের যে পাতাটা তৈরি হবে তাহলে সেখানে যে চেঞ্জটা বা পরিবর্তনটা ঘটছে সেটাকেই আমরা বলছি প্লাস্টোক্রমিক চেঞ্জেস। সরি। নেক্সট আমরা আসছি দেখো উদ্ভিদ দেহের
যে সমস্ত বাকি টিস্যুগুলো রয়েছে তাদের সম্পর্কে। আমাদের কাছে যে টিস্যু সিস্টেম, তাতে আমরা শুরুতে বলেছিলাম যে বেশ কিছু টিস্যু রয়েছে যারা সেল ডিভিশন করতে পারে, তাদেরকে মেরিস্টেমেটিক বলি, আর যারা পারে না তাদেরকে পার্মানেন্ট টিস্যু বলি। এই পার্মানেন্ট টিস্যুগুলোকে আমরা আবার তাদের মধ্যে থাকা সেলগুলো যেগুলো রয়েছে সেগুলো একই রকমের নাকি ভিন্ন ভিন্ন আকৃতি সম্পন্ন তার উপর ভিত্তি করে সিম্পল এবং কমপ্লেক্স এই দুটো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে সিম্পল টিস্যুর মধ্যে অন্যতম সেটা হলো এই প্যারেনকাইমা কিংবা কোলেনকাইমাও একটা আমাদের সিম্পল টিস্যুর উদাহরণ হতে পারে। তাহলে এখানে আমরা যেহেতু এত ডিটেলসে যাচ্ছি না, ছোট্ট করে বলে রাখলাম তোমাদেরকে এই পার্টগুলোকে ভালো করে দেখে রাখতে হবে। এই প্যারেনকাইমা এবং কোলেনকাইমা এর ডিফারেন্সটার ক্ষেত্রে যদি আমরা বলি, এর ডিফারেন্সের ক্ষেত্রে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা দুজনেই কিন্তু লিভিং, দুজনেই কিন্তু আমাদের সজীব প্রকৃতির কোষ, কিন্তু প্যারেনকাইমার সেল ওয়ালটা হবে থিন এবং মেনলি কম্পোজড অফ সেলুলোজ দিয়ে তৈরি হবে। তাহলে প্যারেনকাইমা সেলগুলোর যে কোষ প্রাচীর রয়েছে সেটা হবে অত্যন্ত থিন বা পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হবে। উল্টো দিকে আমরা এদের ক্ষেত্রে অর্থাৎ কোলেনকাইমার ক্ষেত্রে দেখতে পাবো কোষ প্রাচীরগুলো আনইভেনলি থিকেন্ড এবং এখানে লিগনিনের ডিপোজিশন দেখতে পাবো। কি দেখবো তাহলে? কোষ প্রাচীরগুলো কোথাও কোথাও স্থূলীকৃত হয়েছে অসমভাবে। তাহলে আমরা যদি ব্যাপারটাকে এরকম ভাবি, ধরো এইটা একটা সেল প্যারেনকাইমা, তার যে সেল ওয়ালগুলো রয়েছে এই সেল ওয়ালগুলো কিন্তু সর্বত্র সমানভাবে স্থূলীকৃত হয়েছে, কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা কোনো কোনো অঞ্চলে দেখতে পাবো কোষ প্রাচীরগুলো মোটা হয়েছে, লিগনিন ডিপোজিশন হয়েছে। তাহলে এইভাবে আমরা এখানে এদের ডিস্টিংক্ট নিউক্লিয়াসও দেখতে পাবো, সাইটোপ্লাজমও দেখতে পাবো। তাহলে দুটোই জীবিত, কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে কোথাও কোথাও তাদের আমরা দেখতে পাবো কোষ প্রাচীর উপাদান ডিপোজিশন হয়েছে। তাহলে এইভাবে আমরা কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং প্যারেনকাইমা এই ধরনের টিস্যুগুলোকে সিম্পল টিস্যু বা সরল কলা বলে থাকি। এগুলো হলো উদ্ভিদ দেহের সিম্পল টিস্যু বা সরল কলা। তাহলে এই সিম্পল টিস্যু বা সরল কলার জায়গা আমরা এখান থেকে ব্যাখ্যা করলাম, কি কি পেলাম? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে এখানে প্যারেনকাইমার মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি সেলগুলোর মধ্যে কিছু গ্যাপ রয়েছে। এই যে গ্যাপগুলো রয়েছে এগুলোকে আমরা বলি ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর রন্ধ্র। তাহলে এই ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর রন্ধ্র কিন্তু আমরা প্যারেনকাইমার মধ্যে দেখতে পাবো। আর কোলেনকাইমার ক্ষেত্রে সাধারণত যেহেতু ডিপোজিশন হয়ে যায়, লিগনিনের ডিপোজিশন হয়ে যায়, তাই সেক্ষেত্রে এই যে ইন্টারসেলুলার স্পেসগুলো খুব একটা পরিষ্কার দেখা যাবে না, অর্থাৎ থাকবে না। আবার স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে দেখা যাবে প্রায় পুরো সেলটাই কোষ প্রাচীর দিয়ে ঘেরা হয়ে গেছে, অর্থাৎ পুরো কোষ প্রাচীর উপাদানে ভরপুর হয়ে গেছে। তাই এরা ডেড বা মৃত প্রকৃতির হবে, এরা হবে ডেড বা মৃত প্রকৃতির। তাহলে এরা ছিল লিভিং, এরা ছিল লিভিং, আর এইটা কিন্তু আমাদের কাছে ডেড টাইপের হয়ে যাচ্ছে, অর্থাৎ মৃত প্রকৃতির হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোলেনকাইমার ক্ষেত্রে যেহেতু কোথাও কোথাও দেখতে পাচ্ছি কোষ প্রাচীর মোটা, তাই সেক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ফাংশনের জায়গায় আমরা বলতে পারি মেকানিক্যাল স্ট্রেংথ এবং ইলাস্টিসিটি প্রোভাইড করা, অর্থাৎ যান্ত্রিক দৃঢ়তা প্রোভাইড করা এর একটা গুরুত্বপূর্ণ ফাংশন আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা পরের জায়গার দিকে যাই, পরের ইনফরমেশনের দিকে, সেটা হচ্ছে কোলেনকাইমার যে প্রকারভেদ। তাহলে প্যারেনকাইমা সেটা একটি জীবিত প্রকৃতির কোষ, তার মধ্যে ইন্টারসেলুলার স্পেস দেখতে পাচ্ছি, তার মধ্যে সাইটোপ্লাজম এবং তার মধ্যে ডিস্টিংক্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তার যে সেল ওয়াল ছিল সেই সেল ওয়ালে আমরা সেলুলোজ দেখেছিলাম, কিন্তু আমাদের কোলেনকাইমার ক্ষেত্রে সেখানে আনইভেনলি থিকেন্ড আমরা সেল ওয়াল ডিপোজিশন দেখেছিলাম, সেখানে মুখ্যত আমরা লিগনিন দেখেছিলাম, সেখানে আমরা মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করার জন্য আমরা কোলেনকাইমা তৈরি হতে দেখেছি। এটি মুখ্যত উদ্ভিদ দেহের মূলত ক্লাইম্বার্স যে সমস্ত উদ্ভিদ রয়েছে যারা অন্য কাউকে পেঁচিয়ে ধরে ওঠে, তাদের এপিডার্মিসের ঠিক নিচের লেয়ার হাইপোডার্মিসে এই কোলেনকাইমার বিস্তার আমরা দেখতে পাই। তাহলে এখানে আমরা টাইপসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দেখো ডিপেন্ডিং আপন দা প্লেন অফ থিকেনিং, তাহলে কোষের যে কোষ প্রাচীরের যে থিকেনিং বা স্থূলীকরণ হয়েছে তার উপর নির্ভর করে কোলেনকাইমাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কোলেনকাইমাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি পাচ্ছি আমরা এখানে? দেখো ল্যামেলার, তাহলে আর কি পাচ্ছি? অ্যাঙ্গুলার, আর কি পাচ্ছি? ল্যাকুনার। এই তিনটে পার্ট পাচ্ছি। কি বলছে? দ্য থিকেনিং অকার অন দ্য ট্রায়াঙ্গেল ট্যানজেন্সিয়াল ওয়াল। তাহলে যখন আমরা এইখানে যে অ্যাঙ্গুলার যে পার্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি রয়েছে? দেখো
অ্যাঙ্গেলগুলোতে, কোনগুলোতে ডিপোজিশন হচ্ছে, অ্যাঙ্গেলগুলোতে ডিপোজিশন হচ্ছে, সেটা হলো অ্যাঙ্গুলার। তাহলে ল্যাকুনার মানে যখন তার গ্যাপগুলোতে হয়েছে তখন সেটাকে আমরা বলছি। আর আমাদের কাছে আমাদের যে এই ল্যাকুনার যে পার্টটা আমরা বললাম সেটা হচ্ছে এই যে গ্যাপগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে আমাদের যে ল্যামেলার পার্টটা যেটা বলছি সেটা ক্ষেত্রে এইখানে আমরা এই এরিয়াগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে এই পার্টগুলোর সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি পরের এরিয়াতে। এইটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভালো করে খেয়াল রাখতে হবে, প্রশ্ন আসতে চলেছে এখান থেকে। কি সেই জায়গাটা? সেটা হচ্ছে আমাদের কাছে হোয়াট ইজ টাইলোসিস। তাহলে টাইলোসিসটা কি, এই কোশ্চেনটা আমরা পেতে পারি। তাহলে এই টাইলোসিসের ক্ষেত্রে খেয়াল রাখবে যে জাইলেম ভেসেল যেটাকে আমরা বলি, এই জাইলেমের ভেসেলের পাশে থাকে জাইলেম প্যারেনকাইমা। এই জাইলেম প্যারেনকাইমা গুলো অনেক সময় বেলুনের মতো আকৃতি ধারণ করে উপবৃদ্ধি তৈরি করে জাইলেম ভেসেলের জল বা খনিজ লবণ পরিবহনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে বাধা প্রদান করে, অর্থাৎ ব্লকেজ করে দেয়। এই ধরনের জাইলেম প্যারেনকাইমা তার যে উপবৃদ্ধিগুলো ভেসেলের মধ্যে বা ভেসেলের দিকে হচ্ছে সেটাই কিন্তু টাইলোসিস বা টাইলোস বলে পরিচিত। তাহলে খেয়াল রাখবে জাইলেম প্যারেনকাইমা সেলস, সেটার যে গ্রোথ, বেলুন লাইক গ্রোথ, সেটাকেই আমরা টাইলোসিস বলছি। কোথায় দেখা যায়? জাইলেম ভেসেলের মধ্যে। এইটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট আছে দেখো কিছু উড, স্প্রিং উড বা আর্লি উড। তাহলে উড বা কাঠ এটা কিন্তু আমাদের সেকেন্ডারি জাইলেমের কিন্তু আসলে একটা উদাহরণ আমরা বলতে পারি। যে উডগুলো স্প্রিং সিজনে তৈরি হচ্ছে সেটাকেই বা সুইটেবল বা ফেভারেবল এনভায়রনমেন্টের সময় তৈরি হচ্ছে তাদেরকে আমরা স্প্রিং উড বলে থাকি। এই স্প্রিং উডগুলো আসলে যখন তৈরি হয় তখন জাইলেমগুলো অনেক বেশি ফাংশনাল থাকে, সক্রিয় থাকে। তাহলে স্প্রিং উডের ক্ষেত্রে বলছে দেখো, ডিউরিং দ্য স্প্রিং সিজন দ্য টেম্পারেট রিজিয়ন new buds, leaves and flowers are formed in a woody plant. Therefore, more water and minerals are to be translocated within the plant body. Hence, the cambium is more active in this season and forms more xylem vessels within wider cavity to fulfill the requirement of the active vegetative growth. কি বোঝাতে চাইলো? যে স্প্রিং সিজনে অধিকাংশ উদ্ভিদের নতুন নতুন শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল তৈরি হয়, ফলে উদ্ভিদের নতুন করে আরো বেশি জাইলেম কিংবা ফ্লোয়েম তৈরি করার দরকার পড়ছে তাদের, যাতে গ্রোথটাকে আরো সাপোর্ট দিতে পারে। তাহলে এই সময় দেখা যাচ্ছে ক্যাম্বিয়ামটা অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেক বেশি সক্রিয়ভাবে কাজ করছে। তাহলে এই সময়কার যে সমস্ত কাঠগুলো তৈরি হয় তাদেরকে আমরা স্প্রিং উড বা আর্লি উড বলে থাকি। এখন আমরা এখানে একটা শব্দ পেয়েছিলাম টেম্পারেট। তাহলে এইভাবে আমাদের কাছে উদ্ভিদের গ্রোথ সেটা সিজনে ফেভারেবল বা আনফেভারেবল এই দুটো পার্টে আমরা পেতে পারি। তাহলে এই দুটো পার্ট যেটা রয়েছে তার মধ্যে আমরা মুখ্যত এই ধরনের ফেভারেবল বা আনফেভারেবল সিজনাল যে চেঞ্জ এইটা আমরা কিন্তু টেম্পারেট রিজিয়নে দেখতে পাই। তাই মূলত আমাদের গ্রোথ রিং বা অ্যানুয়াল রিং এই টেম্পারেট প্ল্যান্টস এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে এই অঞ্চলে যে উদ্ভিদগুলো রয়েছে। তাই প্রশ্ন হতে পারে গ্রোথ রিং কাদের মধ্যে বা কোন ধরনের উদ্ভিদের মধ্যে দেখতে পাই, এই প্রশ্ন আমরা পেতে পারি। বা অ্যানুয়াল রিং যাকে বর্ষ বলায় বলি আমরা, সেটা কোন অঞ্চলের উদ্ভিদের মধ্যে দেখা যাবে? নিরক্ষীয় অংশে, অর্থাৎ আমাদের যেটাকে আমরা ট্রপিক্যাল জোন বলছি, এই অংশে তেমন কিন্তু সিজনাল পরিবর্তন ঘটে না। তার জন্য এই সমস্ত উদ্ভিদগুলোর ক্ষেত্রে তেমন সুস্পষ্টভাবে আমরা গ্রোথ রিং দেখতে পাবো না। নেক্সট পরের জায়গায় চলে আসবো। পরের জায়গায় সেটা হচ্ছে অটাম উড অর লেট উড। অটাম উড মূলত উইন্টারে, শীতের সময় উদ্ভিদের জন্য বিকাশের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সুইটেবল এনভায়রনমেন্ট তারা পায় না, তারপরে সেই সময় কিন্তু গ্রোথ খুব একটা হয় না। তাহলে সেই সময়কার অল্প বিস্তর যেটুকু জাইলেম তৈরি হয় সেটাই আমাদের কাছে অটাম উড বা লেট উড নামে পরিচিত। নেক্সট পরের জায়গায় চলে আসবো। পরের জায়গায় হচ্ছে দেখো পোরাস এবং নন পোরাস, ভীষণ ইম্পর্টেন্ট। আবার স্টার মার্ক প্রোভাইড করলাম, তার মানে খেয়াল রাখতে হবে যে এইটা আর একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের। কেন? পোরাস এবং এই নন পোরাস উড নিয়ে কিন্তু প্রশ্নের জায়গা থাকবেই। কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে তোমরা জানো যে জাইলেম কলা মূলত 4 ধরনের কোষ দিয়ে তৈরি। কি আছে? ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। জাইলেমকে মৃত প্রকৃতির কলা বলা হয়, তার মধ্যে জাইলেম প্যারেনকাইমা একমাত্র জীবিত উপাদান। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এই পোরাস আর নন পোরাসটা নির্ভর করছে উদ্ভিদ দেহের এই যে জাইলেম ভেসেল, যাকে আমরা ট্রাকিয়া বলে থাকি, তার উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে।
মূলত অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টগুলোর ক্ষেত্রে আমরা ট্রাকিয়া বা জাইলেম ভেসেল দেখতে পাই, আর জিমনোস্পার্মের ক্ষেত্রে সেটা কিন্তু অনুপস্থিত। তাহলে জিমনোস্পার্মের ক্ষেত্রে যেহেতু ট্রাকিয়া থাকে না, তারা হয়ে যায় আমাদের কাছে নন পোরাস, আর এটা হয়ে যাবে আমাদের কাছে উল্টো দিকে অ্যাঞ্জিওস্পার্ম, তারা হয়ে যাবে পোরাস। তাহলে মূলত আমাদের কাছে যে ভেসেল পার্টটা রয়েছে, এই ভেসেল পার্টটার উপর নির্ভর করেই কিন্তু আমরা এই প্যাটার্নটা বলে থাকি। তাহলে কাদের ক্ষেত্রে আমরা পাবো আমাদের পোরাস উড আর কাদের ক্ষেত্রে নন পোরাস উড পাবো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যা যত্ন সহকারে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা আসছি দেখো হার্ড উড আর স্যাপ উড। এই হার্ড উড বা স্যাপ উড শব্দগুলো দেখো খুব কাছাকাছি মনে হয়, কিন্তু এখানে ছোট্ট ছোট্ট ডিফারেন্স গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখার দরকার রয়েছে। কি রয়েছে? স্যাপ, স্যাপ কথার অর্থ কি আমরা জানি, সেটা হলো ওয়াটার প্লাস মিনারেলস, ওয়াটার প্লাস মিনারেলস, জল এবং খনিজ লবণ একসঙ্গে তাকে আমরা স্যাপ বলি। তাহলে যে উড, উড কি একটু আগেই বলে এসেছি, জাইলেম। তাহলে যে জাইলেম এখনো সক্রিয় বা জীবিতভাবে তারা জল এবং খনিজ লবণ অর্থাৎ রস পরিবহনে সক্রিয় ভূমিকা পালন করছে, তারা হলো স্যাপ উড। আর যারা অনেক আগে তৈরি হয়েছিল কিন্তু এখন আর তারা জল বা খনিজ লবণ তৈরি করতে পারছে না, এটা হলো পরিবহন করতে পারছে না, তাদেরকে আমরা বলছি হার্ড উড। তাহলে হার্ড উড এটা কিন্তু এই মুহূর্তে আর কোনো সক্রিয় ভূমিকা পালন করছে না কাজের নিরিখে। তাহলে সেই জায়গার উপর নির্ভর করে তাহলে এরা হয়ে যাবে ডার্ক কালারের। এরা ডার্ক কালার যেহেতু অনেক আগে তৈরি হচ্ছে, তার মধ্যে ডিপোজিশন হয়ে গেছে। আর এইখানটায় আমরা স্যাপ উডের ক্ষেত্রে এরা অ্যাক্টিভ, তাহলে এদের ক্ষেত্রে কি হবে? লাইট কালার হয়ে যাবে, এটা হয়ে যাবে লাইট কালার। তাহলে এইভাবে আমাদের কাছে এই হার্ড উড এবং স্যাপ উডের পার্টটাও যত্ন সহকারে খেয়াল রাখতে হবে। নেক্সট আছে দেখো এক্সপেনশন থিওরি অফ ইভলিউশন অফ স্টিলি। তাহলে এই এক্সপেনশন থিওরি অফ ইভলিউশনের ক্ষেত্রে স্টিলির ক্ষেত্রে স্টিলিটা কি? সেন্ট্রাল কলাম অফ দ্য প্ল্যান্ট বডি, যেখানে আমরা ভাস্কুলার বান্ডেল বা অন্যান্য টিস্যুগুলো দেখতে পাবো। তাহলে সেখানে আমরা একদম বাইরে এপিডার্মিস, তারপরে আমরা এন্ডোডার্মিস এবং এর ভেতরে আমরা ভাস্কুলার বান্ডেল দেখতে পাই। তাহলে এই এন্ডোডার্মিস থেকে ভাস্কুলার বান্ডেল এবং পিদ মিলে এই যে টোটাল সেন্ট্রাল এরিয়াটা, এটাকেই আমরা বলছি স্টিলি, এটাকেই আমরা বলছি স্টিলি। কিন্তু স্টিলির মধ্যে আমরা প্রাচীন যে সমস্ত ভাস্কুলার প্ল্যান্ট যেমন টেরিডোফাইট, যাদের মধ্যে প্রথম আমরা জাইলেম এবং ফ্লোয়েম দেখতে পেলাম, তাদের মধ্যে কিন্তু আমরা প্রথম এই যে স্টিলি কনসেপ্টটা দেখতে পেলাম, ভাস্কুলার টিস্যু দেখতে পেলাম, কিন্তু তাদের মধ্যে কোনো পিদ ছিল না, যাকে আমরা প্রোটোস্টিলি বলি। তাহলে প্রোটোস্টিলি থেকে আস্তে আস্তে আজকের দিনে আমরা যে সমস্ত উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি, তাদের ক্ষেত্রে অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু পিথের উপস্থিতি দেখতে পাচ্ছি। তাহলে সেই পিথ কিভাবে এলো তা নিয়ে কিন্তু আমাদের কাছে এই এক্সপেনশন থিওরি। তাহলে এক্সপেনশন থিওরি কি বলছে? The pith is morphologically a part of vascular tissue and is resolved by the alternation of the inner vascular initials as to the parenchyma initials. The appearance of pith according to this concept considered the intrastellar origin of pith. তার মানে উদ্ভিদ দেহে পিথ তৈরি হয়েছে তার স্টিলির ভেতর থেকেই। তাহলে সেটা হলো আমাদের এই এক্সপেনশন থিওরি। তাহলে ভেতর থেকে তৈরি হচ্ছে বলছে, এরকম যদি হয় তখন তাকে আমরা বলছি এক্সপেনশন। আর একটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্টিলির প্যাটার্ন গুলো বলা রয়েছে, যেমন প্রোটোস্টিলি। প্রোটোস্টিলি কাদের ক্ষেত্রে দেখা যায়? একটু আগে বলেছিলাম টেরিডোফাইট, যারা ফার্ন যারা রয়েছে, তাহলে টেরিডোফাইট তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের কাছে এই ধরনের প্রোটোস্টিলি। তারপরে বাকি সমস্ত উন্নত উদ্ভিদের ক্ষেত্রে সাইফোনোস্টিলি, সাইফন মানে নল, যাদের মধ্যে পিদ রয়েছে। তাহলে স্টিলি উইদাউট পিথ, এইটা প্রশ্ন হবে, স্টিলি উইদাউট পিথ প্রোটোস্টিলি বলা হবে। অনেক অপশন দেওয়া থাকবে, তাহলে তার মধ্যে থেকে সঠিক উত্তর এইটা বেছে নিতে হবে। তাহলে স্টিলি উইথ পিথ সেটা হলো আমাদের কাছে সাইফোনোস্টিলি বা সিফোনোস্টিলি, সরি। তাহলে এইভাবে আমাদের কাছে এবার পরের যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে ইনভেশন থিওরি। এটার ইনভেশন থিওরির ক্ষেত্রে কি বলছে? পিথরা বাইরের থেকে তৈরি হয়ে ভেতরে ঢুকেছে লিভ গ্যাপের মাধ্যমে। এইখানে একটা উদ্ভিদের শাখা প্রশাখা তৈরি হচ্ছে, একটা পাতা তৈরি হচ্ছে। তাহলে এই যে গ্যাপটা তৈরি হয়েছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা দিয়ে মূলত আসলে পিথ তৈরি হয়েছে, অর্থাৎ বাইর থেকে কর্টেক্স থেকে প্যারেনকাইমা ভেতরে ঢুকে পড়েছে। এইটা হলো আমাদের কাছে ইনভেশন থিওরি। তাহলে আমাদের কাছে এই যে পার্টটা রয়েছে, এই পার্টটার ইভলিউশনের যে পার্টটা, সেটাকে আমরা এখানে তথ্যটিকে শেয়ার করেছি তোমাদের কাছে। দেখে নাও এখানটায় যে ইন্ট্রাজাইলারি বা ইন্ট্রাস্টেলার অরিজিন বা এক্সট্রাস্টেলার অরিজিন একই জিনিসকে দুটো প্যাটার্নে ব্যাখ্যা করা রয়েছে।
এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাডাপটিভ এবং নন অ্যাডাপটিভ টাইপ অফ অ্যানামোলাস সেকেন্ডারি গ্রোথ। এই অ্যানামোলাস সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ক্ষেত্রে তাদের অ্যাডাপ্টেশনের জন্য আর কিছু ক্ষেত্রে তাদের নন অ্যাডাপটিভ পার্টের জন্য এই ধরনের সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে আমাদের কাছে এই যে পার্টটা আমরা শেয়ার করলাম, তাহলে এই পার্টগুলো থেকে কি ধরনের এরিয়া অফ ইনফরমেশন আমরা পাবো। যেমন অ্যাডাপটিভের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ আমরা মূলত দেখতে পাচ্ছি যে তাদের ক্লাইম্বিং এর জন্য মূলত এখানে আমরা এই এরিয়াগুলোকে দেখতে পাচ্ছি যে তারা অ্যাডাপ্ট করছে নিজেদেরকে সেকেন্ডারি গ্রোথের মাধ্যমে। তাহলে এইভাবে আমরা আমাদের যে পার্টগুলো বা এরিয়াগুলো রয়েছে সেই পার্টগুলো ক্রমশ একটু একটু করে শেয়ার করছি। তাহলে অ্যানামোলাস সেকেন্ডারি গ্রোথ মানে নর্মাল যে গ্রোথ রয়েছে সেই গ্রোথগুলোর বাইরে গিয়ে যে গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে অ্যানামোলাস সেকেন্ডারি গ্রোথ। তাহলে আমাদের এই অ্যানামোলাস সেকেন্ডারি গ্রোথ সেটা জানলাম। সঙ্গে সঙ্গে আমাদের যে স্ক্লেরাইডস রয়েছে, এই স্ক্লেরাইডস এটাকে আমরা বলে থাকি উদ্ভিদের স্টোন সেল। তাহলে স্ক্লেরাইডস এটা একটি ডেড সেল, সিম্পল সেল, অর্থাৎ এই স্টোন সেল কোনটিকে বলে এইটা কিন্তু আমাদের কাছে একটা প্রশ্নের জায়গা। উদ্ভিদ দেহের প্রস্তর কোষ কোনটিকে বলে? আমরা যেমন দেখে থাকি আমাদের কি কি রয়েছে, যেমন পেয়ারা কিংবা আমরা আপেল বা নাশপাতি যখন খাই তার যে পাল্প বা শাঁস রয়েছে সেই শাঁসের মধ্যে যে ছোট ছোট দানাদার অংশগুলো আমরা পাই সেটা কিন্তু আমাদের এই স্টোন সেল বা ব্রাকিস্ক্লেরাইড। এছাড়া বিভিন্ন আকার আকৃতির উপরে এদেরকে আমরা ম্যাক্রো, অস্টিওস্ক্লেরাইড মানে হাড়ের মতো দেখতে, অ্যাস্ট্রো মানে স্টার বা স্টার আকৃতির, তারকাকৃতির, ফিলিফ্রম দেখতে পাই যেটা ফাইবার বা তন্তুর মতো, ট্রাইকোস্ক্লেরাইড যেটা কিন্তু হেয়ার লাইক বা চুলের মতো দেখতে হয়। এইভাবে বিভিন্ন ধরনের আমরা, তাহলে ম্যাক্রো মানে অনেক বড় আকৃতির, অস্টিও মানে দেখো হাড়ের মতো, অ্যাস্ট্রো মানে স্টারের শেপ, কিংবা ব্রাকিস্ক্লেরাইড যেটাকে আমরা স্টোন সেল বলেছি। তাহলে স্টোন সেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে এইভাবে বিভিন্ন যে এরিয়া অফ ইনফরমেশন গুলো রয়েছে সেগুলোকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। চলো আজকে তাহলে তোমাদের সাথে এইখানে এই পার্টটা শেষ করছি। দেখা হবে পরের দিন পরের নতুন কোনো একটা টপিকস নিয়ে। আজকে এখানেই শেষ, টাটা।